ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। আগের ক্লাসে আমরা ব্রাহ্মণ্য শিক্ষা বা বৈদিক শিক্ষা পড়েছি, আজকে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কি বা কিভাবে প্রচলন হলো সেটা আগে সংক্ষেপে আমরা জানবো। বৌদ্ধ শিক্ষা কি? প্রাচীন ভারতে বৌদ্ধ ধর্ম এবং তাদের ধর্মগ্রন্থ, বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক, আমি ত্রিপিটকের বিষয়ে পরে আসব। বৌদ্ধ ধর্ম এবং তাদের ধর্মগ্রন্থ ত্রিপিটককে কেন্দ্র করে এক বিহার বা মঠ কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানটাকে বলা হতো বিহার বা মঠ, রাজ্য বিহার সেটা নয়, কিন্তু বিহার বা মঠ কেন্দ্রিক নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, তাকেই বলা হয় বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। কি বললাম? প্রাচীন ভারতে বৌদ্ধ ধর্ম এবং তার ধর্মগ্রন্থ বা বৌদ্ধ ধর্ম ও ত্রিপিটককে কেন্দ্র করে মঠ বা বিহার কেন্দ্রিক যে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাই হলো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। কেন গড়ে উঠলো? ব্রাহ্মণ্য শিক্ষা বা বৈদিক শিক্ষায় কি দেখালো? শেষের দিকে জাতপাত প্রথাটা এবং ধর্মীয় অনুশাসনটা বেশি চলে আসলো, যাগ যজ্ঞ এটা সেটা সেগুলোকে বেশি প্রাধান্য দিতে লাগলো এবং ব্রাহ্মণ্য সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র শ্রেণী বিভাগটা প্রকট হলো। তখন নতুন একটি ধর্মমত প্রচার করলেন গৌতম বুদ্ধ। সেই ইতিহাস তোমরা জানো, খুব ডিটেলসে জানি না। গৌতম বুদ্ধের মূল যেটা ছিল, এখানে কোনো জাতিভেদ প্রথার দেওয়া হবে না এবং সেই অনুসারী হতে লাগলো অনেক রাজা মহারাজা, তারা দীক্ষিত হলেন বৌদ্ধ ধর্মে। ফলে বৌদ্ধ ধর্মটা ব্যাপ্তি হলো ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও। সেখান থেকে একটা নতুন বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ ত্রিপিটক, ত্রিপিটক ত্রি কথার অর্থ তিনটে খণ্ড আছে, পিটক মানে খণ্ড, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। এই তিনটে খণ্ড বা তিনটে পিটককে একসাথে বলা যায় ত্রিপিটক। সেই ত্রিপিটককে কেন্দ্র করে একটা নতুন শিক্ষা ব্যবস্থা, এখানে মঠ কেন্দ্রিক, মঠে বা বিহার যে প্রতিষ্ঠান সেটাকে মঠ বা বিহার বলা হতো, সেখানেই বৌদ্ধ ভিক্ষুরা তারা থাকতেন এবং মূল ব্যাপার বৌদ্ধ শিক্ষা যারা গ্রহণ করতেন তারা সে মঠেই জীবন অতিবাহিত করতেন, তারা সন্ন্যাস জীবন পালন করতেন। কিন্তু ব্রাহ্মণ শিক্ষায় দেখেছিলাম যে শিক্ষা শেষে সমাবর্তন হয়ে গেল, স্নাতক উপাধি নিয়ে সে বাড়িতে চলে যেত। এখানে কিন্তু সেই সিস্টেমটা বেশিরভাগ ক্ষেত্রে ছিল না। এটাই হলো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। তাহলে প্রাচীন ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম এবং ত্রিপিটককে কেন্দ্র করে বিহার বা মঠ কেন্দ্রিক যে নতুন শিক্ষা ব্যবস্থা তাই হলো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। এইবার বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার যে মূল বৈশিষ্ট্যগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা আসছি, আমি পয়েন্ট 2-4 লিখে নিচ্ছি। মূল বৈশিষ্ট্যগুলো, প্রথম যেটা সার্বজনীন বা সর্বজনীন, ইউনিভার্সাল। বৌদ্ধ শিক্ষার প্রথম বৈশিষ্ট্য এটা ছিল সর্বজনীন, মানে সবার জন্য এখানে উন্মুক্ত দ্বার। যেহেতু বৌদ্ধ ধর্মের প্রথমে বলেছি কোনো জাতিভেদ প্রথা স্বীকার করা হয়নি, অর্থাৎ সবাই এখানে ইকুয়াল, সবাই সুযোগ পেত। যে কোনো বর্ণ গোষ্ঠী জাতি গোষ্ঠী হোক, ধনী হোক দরিদ্র হোক, সবার জন্য বৌদ্ধ মঠগুলো বা বৌদ্ধ বিহারগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। এটা ছিল এই শিক্ষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তবে কারা পেত না? চোর ডাকাত বা তাদের সন্তানেরা, রাজকর্মচারী তাদের সন্তানেরা, কুষ্ঠরোগী বা তার পরিবারের পরিজনরা কিন্তু এই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত ছিল। সেই সময় এগুলো মনে করো সংস্কার কুসংস্কার যাই বলো, এটা নিয়ে বিতর্কে আর যাচ্ছি না, আবার বললে অনেক কথা এখানে বলা যায়। এই ছিল, তাই এই শিক্ষাকে কি বলা হচ্ছে? সার্বজনীন, ইউনিভার্সাল। এখনকার যেমন সার্বজনীন প্রাথমিক শিক্ষা আমরা পড়ি, কাউকে কোনো রকম কোনো অজুহাতে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এটা কিন্তু দেখো আমার ভারতবর্ষে কয়েক হাজার বছর আগেই ছিল, আধুনিক আমরাই ছিলাম। এবার সেকেন্ড হচ্ছে শিক্ষার লক্ষ্য। বৌদ্ধ শিক্ষার লক্ষ্য কি? ত্রিপিটক যদি আমরা দেখি, গৌতম বুদ্ধের মূল বাণী হচ্ছে, তিনি বলেছেন 4টে আর্য সত্য, ফর রিয়েল ট্রুথের কথা বলেছে। জীবন দুঃখময়, দুঃখের কারণ আছে, দুঃখ নিবারণ করা সম্ভব, দুঃখ নিবারণের উপায় আছে। এই 4টে আর্য সত্য রিয়েল ট্রুথের কথা বলেছি, যে জীবনে দুঃখ থাকবেই, এই দুঃখের কারণ আছে। আমরা প্রত্যেকের জীবনে কষ্ট আছে, দেখো এই কষ্ট আমরা এমনি এমনি পাই না, কষ্টের কারণ আছে। কারণটা কি? আমাদের চাহিদা, আমাদের চাহিদার জন্যই আমরা কষ্ট পাই। আমরা আগের থেকে এক্সপেক্ট করে বেশি। আমি যদি এখন 100 টাকা কুড়িয়ে পাই প্রথমে খুশি হবো, পরক্ষণে মনে হবে 100 টাকার নোটটা যদি 500 টাকা হতো বেশি ভালো হতো। 500 টাকা যদি কুড়িয়ে পাই মনে হবে একটা বান্ডিল পেলে বেশি কাজ হতো। সেটা 10,000 টাকা কুড়িয়ে পেয়েছি, তখন আমার মধ্যে 1 লাখ পেলে একটা ভালো গাড়ি কিনতে পারতাম, বাইক নেওয়া হয়ে যেত। 1 লাখ পেলে 1 কোটি হলে এই করতাম। অর্থাৎ আমাদের লোভের সীমা নেই, এই জন্যই আমরা কষ্ট পাই। তাহলে জীবন দুঃখময়, দুঃখের কারণ আছে, দুঃখ নিবারণ করা সম্ভব। বলছি নিবারণের উপায় আছে। দুঃখ নিবারণের উপায় কি? উপায় হিসেবে গৌতম বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন। 8টা পথ, মার্গ মানে পথ, অষ্টাঙ্গিক 8টা পথের কথা বলেছে। সৎ দৃষ্টি, সৎ চিন্তা, সৎ সংকল্প, আমি ডিটেলসে যাচ্ছি না। এইটা যদি পালন করতে পারি তাহলে জীবন থেকে মুক্তি লাভ করবে। যে জীবনের যে দুঃখময়, এই দুঃখের থেকে মুক্তি লাভ করাই
হচ্ছে শিক্ষার লক্ষ্য, সেটাই গৌতম বুদ্ধ বলেছেন নির্বাণ লাভ করা। দেখো, যেটা ব্রাহ্মণ্য শিক্ষায় বলেছিলাম মোক্ষ বা মোক্ষ লাভ, সেটাই বৌদ্ধ শিক্ষায় হয়ে এসছে নির্বাণ লাভ। বিষয়টা একই, নামটা আলাদা। মুক্তি লাভ করা, জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি লাভ করাই হচ্ছে শিক্ষার লক্ষ্য। এবার সে শিক্ষা শুরু। এই প্রথমেই সংজ্ঞায় বলেছি আমি, বৌদ্ধ শিক্ষা কি কেন্দ্রিক? মঠ বা বিহার কেন্দ্রিক। সেখানে প্রবেশ করতে হতো। যেহেতু জাতিভেদ প্রথা নেই, শিক্ষা শুরু হতো একটা নির্দিষ্ট বয়সে, 8 বছর বয়সে এখানে শিক্ষার্থীরা প্রবেশ করতে পারতো। একটা এখানেও ধর্মীয় অনুষ্ঠান, একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তবেই মঠ বা বিহারে প্রবেশ করা যেত ছাত্র হিসেবে। কি সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে প্রবোজ্জা। আমি একই সাথে বলছি, দেখো ব্রাহ্মণ্য শিক্ষা বা বৈদিক শিক্ষায় বলেছিলাম উপনয়ন, এখানে চলে আসে প্রবোজ্জা। 8 বছর বয়সে শিক্ষার্থী একটা নির্দিষ্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে, সেই অনুষ্ঠানটা হলেই যেমন হাতে খড়ি হয় আমাদের অনেকের মধ্যে, ঠিক সেরকম অনুষ্ঠানটা হয়ে নবীনবরণ হলো, অর্থাৎ প্রবোজ্জা অনুষ্ঠান 8 বছর হলে তবেই প্রবোজ্জার মধ্য দিয়ে মঠ বা বিহারে শিক্ষার্থী প্রবেশ করছে। যখন সে প্রবেশ করছে তখন তাকে কি নামে ডাকা হচ্ছে? ছাত্র। সেই ছাত্রর নাম হচ্ছে শ্রমণ। যেমন স্কুলে ভর্তি হলে সে স্টুডেন্ট, ছাত্র, অর্থাৎ এই প্রবোজ্জা মানে নবীনবরণ হয়ে গেল মনে করো, সে এবার স্কুলের স্টুডেন্ট, সে বৌদ্ধ মঠের, তখন তাকে বলতো শ্রমণ। এখানে একটা মন্ত্র পাঠ করতে হতো, অনেক কিছুর সাথে কমন মন্ত্র, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এটাকে বলা হয় ত্রিশরণ মন্ত্র। 3টে ত্রি মানে 3, ত্রিপিটকের বেলাও বলেছি। এই 3টে মন্ত্র স্মরণ করতে হতো, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এই মন্ত্র পাঠ করে, ত্রিশরণ মন্ত্র পাঠ করে শ্রমণকে এই বৌদ্ধ মঠ বা বিহারে প্রবেশ করে। তাহলে বৌদ্ধ শিক্ষার শুরু হচ্ছে 8 বছর বয়সে, অনুষ্ঠানটার নাম প্রবোজ্জা। আর বৌদ্ধ শিক্ষায় শিক্ষার্থীকে কি প্রবোজ্জা গ্রহণ করার পর শিক্ষার্থীকে কি বলে? শ্রমণ। এবার পাঠ্যক্রম মানে পাঠ্যক্রম সেমিস্টার 1 এর ডিটেইলস পড়েছি। বিষয়বস্তু, কারিকুলাম, সিলেবাস নয় কিন্তু, তার চেয়েও বড় বিষয়টা কি কি পড়ানো হতো সংক্ষেপে যদি আমি সিলেবাসটা ধরে নিই। প্রথমত হচ্ছে ত্রিপিটক, যেহেতু ধর্মকেন্দ্রিক শিক্ষা, ত্রিপিটক, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক ছিল। চতুর্বেদে, দেখো এখানে বেদও পড়ানো হতো কিন্তু বৌদ্ধ মঠগুলোতে, কারণ সেখানে জ্ঞানের চর্চা হতো, একটা রিসার্চ সেন্টার মঠগুলো। আমরা পরে নালন্দা পড়লে জানবো কত বড় বড় এক একজন বিদ্য পণ্ডিতরা এখানে ছিলেন। সেখানে চতুর্বেদও কিন্তু, ঋক্সাম যজু অথর্ব যে 4টে বেদ আছে, সে বেদ পড়ানো হতো। এছাড়া জ্যোতির্বিদ্যা, সেই যুগে বরাহমিহির, আর্যভট্ট থেকে শুরু করে পরবর্তীকালে প্রচুর জ্ঞানী গুণী পণ্ডিত, মহাপণ্ডিত বিজ্ঞানীরা এসছেন কিন্তু, মুনি ঋষিরা। ঠিক আছে, জ্যোতির্বিদ্যা, আয়ুর্বেদ, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, কৌটিল্যের কথা শুনেছ পরবর্তীকালে, এই তো একে একে আসছে। এরা সমস্ত বিষয়, ন্যায়, কাব্য, সাহিত্য, দর্শন, গণিত, সমস্ত বিষয় ভাস্ট সিলেবাস, বিরাট সিলেবাস ছিল। অগাধ পাণ্ডিত্য অর্জন করার একটা জায়গা ছিল এখানে। অর্থাৎ সিলেবাস বা পাঠ্যক্রমটা বা ক্যারিকুলাম, সিলেবাস বলাটা অ্যাকচুয়ালি ভুল, ক্যারিকুলামটা ছিল অনেক বিস্তৃত। মূল ছিল ত্রিপিটক, চতুর্বেদ, তাছাড়া সাহিত্য, দর্শন, ন্যায়, কাব্য, জ্যোতির্বিদ্যা, আয়ুর্বিদ্যা, চিকিৎসাবিদ্যা, গণিত, সমস্ত বিষয় ছিল। এবার আসছে পদ্ধতি। বৌদ্ধ শিক্ষায় কিন্তু লিখিত মানে ব্যবস্থাটা এখানেও ছিল না। পুঁথিগুলো লিখিত হলো, পড়ানোর মাধ্যম হিসেবে মৌখিক পদ্ধতি, শ্রবণ এবং নিধিধ্যাস, সেটা বোঝা, উপক্রমণ, এই কতগুলো মেথড, মৌখিক পদ্ধতি বেশি প্রমিত। এবং এখানে সবচেয়ে যেটা ব্যবহৃত ডেমনস্ট্রেশন। এখন আমার ডেমনস্ট্রেশন কথাটা শুনি, পাশ্চাত্য শিক্ষাবিদরা নাকি চালু করেছে। আরে বাবা, আমার ভারতবর্ষে হাজার হাজার বছর আগে এসব ছিল, আমাদের জানতে দেওয়া হয়নি, আমরা জানি না। তাই আমি বারবার বলি এটাকে ধর্মীয় ভাবে দেখবো না। আমার দেশ এই মাটিতেই ছিল। সেখানে কি হতো, তোমাকে যে পড়াচ্ছে গুরুদেবরা, আচার্যরা, সেইটাকে ডেমনস্ট্রেশন, অন্যদের সামনে তোমাকে বোঝাতে হতো, পড়াতে হতো। ভেবেছো? এই সিস্টেমটা তখন ছিল। এটা ছিল বিভিন্ন পদ্ধতি। এর পরের যে বৈশিষ্ট্যগুলো আমরা আবার আলোচনা করছি। নেক্সট পয়েন্ট, প্রতিষ্ঠান। আমি প্রথমেই বলেছি সংজ্ঞাতেই, কি কেন্দ্রিক? বিহার বা মঠ কেন্দ্রিক। বৌদ্ধ শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো, তাকে বলা হতো, তাদের কি বলা হতো? মঠ বা বৌদ্ধ বিহার। এই রাজ্য বিহার সেই বিহার নয় কিন্তু, নামই ছিল মঠ বা বিহার। এই বিহারগুলো কি ছিল? আবাসিক, রেসিডেন্সিয়াল, কারণ শিক্ষার্থীরা এখানে আসতো, সেখানেই থেকে পড়াশোনা করতো। ঠিক আছে, এই মঠ বা বিহার কেন্দ্রিক ছিল এই শিক্ষা। এবার নারী শিক্ষা, গৌতম বুদ্ধ এখানে কিন্তু একটু ব্যতিক্রমী।
প্রথম দিকে এই মঠ বা বিহারে নারীদের প্রবেশাধিকার দিতে চাননি, তিনি বিরুদ্ধে ছিলেন যে নারীরা গৃহে পড়াশোনা করে, কিন্তু মঠ বা বিহারে নারীদের প্রবেশাধিকার তিনি দেননি। কিন্তু পরে তার প্রিয় শিষ্য গৌতমী থেকে শুরু করে অন্যান্য শিষ্যরা যখন তাকে অনুরোধ করে, তিনি তখন নারীদের প্রবেশাধিকার দেন এবং নারীরাও শিক্ষার সুযোগ পায়। কিন্তু নারীদের যে শিক্ষা ছিল সেটা অনেক বেশি ডিসিপ্লিন ওয়েতে হতো, অনেক বেশি শৃঙ্খলা মেনে চলতে হতো। যারা নারীরা এখানে আসতে তাদের বলতো ভিক্ষুণী। এই ভিক্ষুণীরা একলা বেড়াতে যেতে পারতো না, নদী পারাপার হতে পারতো না, কোনো পুরুষের সাথে আলাদাভাবে গল্প করতে পারবে না, এই ধরনের প্রচুর নিয়ম মেনে চলতে হতো কিন্তু ভিক্ষুণীদের। ভাষা মাধ্যম, বৌদ্ধ শিক্ষার প্রধান ভাষা ছিল পালি বা স্থানীয় বা আঞ্চলিক ভাষা যেটা সেই সময়। তবে সংস্কৃত কিন্তু ব্রাত্য ছিল না, কারণ চতুর্বেদ পড়তে গেলে তো সংস্কৃত দরকার। সে সময়ের বৈদিক পণ্ডিতদের বিষয়গুলো তো শেখানো হতো, তার জন্য তো সংস্কৃত লাগবেই। কিন্তু পালি ভাষাটাকে, আঞ্চলিক ভাষাটাকে, সেই সময়ের প্রচলিত ভাষাটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই শিক্ষায়। শৃঙ্খলা, এইটা খুব ইম্পর্টেন্ট বৌদ্ধ শিক্ষায়। বৌদ্ধ শিক্ষা, আমরা ব্রাহ্মণ শিক্ষায় বৈদিক শিক্ষায় শৃঙ্খলা দেখেছি, বৌদ্ধ শিক্ষায় ডিসিপ্লিন বা শৃঙ্খলাটা আরো কঠোর ছিল। বৌদ্ধ মঠ বা বিহারগুলোতে কঠোর থেকে কঠোরতর শৃঙ্খলা ছিল। প্রত্যেক বৌদ্ধ ভিক্ষুকে, শ্রমণকে প্রতিদিন ভিক্ষায় যেতে হতো, ভিক্ষান্ন গ্রহণ করতে হতো, নিচে মেঝেতে শুতে হতো, সমস্ত অচৌর্য ব্রহ্মচর্য এগুলো পালন করতে হতো, মিথ্যে কথা বলা যেত না, এই ধরনের বিভিন্ন ডিসিপ্লিন মেনে চলতে হতো। একটা ইন্টারেস্টিং বিষয় এবার তোমাদের বলছি। ডিসিপ্লিনে প্রতি মাসে, মানে প্রতি পক্ষে 15 দিনের মধ্যে একটা করে সভা হতো। প্রতিমক্ষ সভা বলে তাকে। কনফেস করা এখন আমরা শুনি না, আধুনিক ইউরোপিয়ানরা, মানে নিজের দোষ স্বীকার করা। ভাবো এই বৌদ্ধ মঠ বা বিহারে কনফেস হতো। সেখানে প্রতিমক্ষ সভা বলে একটি সভা হতো। সেখানে কেউ দোষ করলে স্যারেন্ডার যদি করতে, আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে গুরু, তাহলে তার দোষ ক্ষমা করে দেওয়া হতো বা শাস্তি কমিয়ে দেওয়া হতো, অন্যথায় কঠোর শাস্তি নিয়ে দেওয়ার কিন্তু বিধান ছিল। ভাবো সেই সময়, আমি বলি না পাশ্চাত্য যা কিছু দেখছো, মানে কি বলে, নতুন বোতলে পুরনো মদ, সেই অবস্থা আমার দেশে সব ছিল। সেই তখনই প্রতিমক্ষ সবাই কিন্তু এই বিষয়টা ছিল। এইবার আসছে গুরু শিষ্য সম্পর্ক। বৌদ্ধ শিক্ষায় গুরু শিষ্য সম্পর্ক কেমন হবে? একজন শিক্ষার্থী আসছে, সেখানে থাকছে, স্বাভাবিকভাবে গুরু শিষ্যের সম্পর্কটা ছিল পিতা পুত্রের ন্যায় মধুর। গুরু যেমন তার শিষ্য বা শ্রমণকে নিজের সন্তান স্নেহে ভালোবাসতেন, সন্তান বা শ্রমণরাও তার গুরু আচার্যকে, উপাধ্যায়কে, শিক্ষক দুই প্রকার ছিল, একটা আচার্য আর একটা হচ্ছে উপাধ্যায়, তাদেরকে কিন্তু কি করতো? শ্রদ্ধা করতো। আরেকটা পয়েন্ট, পরীক্ষা উপাধি আসার আগে আরেকটা পয়েন্ট একটু শুধু বলি, বেতন এখানে লিখিনি। বৌদ্ধ শিক্ষাও ছিল সম্পূর্ণ অবৈতনিক। এবার বলতে পারতো তাহলে এই মঠ বিহার পরিচালনায় পয়সা আসতো কোথার থেকে? প্রথমে বললাম ভিক্ষুদের ভিক্ষান্ন গ্রহণ করতে হতো, ভিক্ষায় যেত হতো। আর রাজা জমিদার যারা ছিলেন প্রত্যেকটা মঠে প্রচুর দান ধ্যান করতেন। এক একটা মঠের আন্ডারে প্রচুর জমি থাকতো, সেইগুলো দিয়েই কিন্তু এই মঠগুলো পরিচালিত হতো। লাস্ট হচ্ছে পরীক্ষা ও উপাধি, দুটোকে একসাথে বলছি। পরীক্ষা, লিখিত পরীক্ষার প্রচলন এই সময় ছিল না, তার চেয়ে অনেক টাফ পরীক্ষা হতো, সেটা হচ্ছে মৌখিক, যুক্তি তর্ক বিভিন্ন বিষয় নিয়ে সেই ইয়ে করে যুক্তিতে তর্কতে বিভিন্ন বিষয় যে তোমাকে সেখানে নিজের ক্ষমতা পাণ্ডিত্য প্রমাণ করে তবেই তোমাকে সার্টিফিকেট নেওয়া হতো। এবার কিরকম পরীক্ষা হতো? একটা হচ্ছে 12 বছর কোর্স কমপ্লিট হওয়ার পরে, আমি বলেছি শিক্ষা শুরু হয়েছে কত বছরে? 8 বছরে। 12 বছর শিক্ষা গ্রহণ করার পরে, অর্থাৎ শিক্ষার্থীর বয়স যখন 20 বছর হতো, তখন একটা বোর্ড পরীক্ষা হতো। মানে সারা বছর তো হচ্ছেই তোমার যে ইউনিট টেস্ট সামেটিভ, এইবার একটা বোর্ড পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা হচ্ছে। 12 বছর পড়াশোনা করার পর 8 বছরে ভর্তি হয়েছিল শ্রমণ, 20 বছর, সেখানে যদি সে পাস করতো তখন তাকে একটা উপাধি তোমার যে দেওয়া হতো, সেই উপাধিটার নাম হচ্ছে উপসম্পদা। উপসম্পদা, অর্থাৎ সে একটা ওইখানকার মোটামুটি কি হলো, ওই হাফ টিচার মতন হয়ে গেল, প্রমোশন হয়ে গেল তার, শ্রমণ থেকে উপসম্পদা 20 বছর। এইবার আরো 10 বছর, এবার উপসম্পদা অবস্থায় তাকে আবার স্টাডি করতে হচ্ছে কতদিন? আরো 10 বছর। এইবার তার বয়স হচ্ছে 30 হলেই হবে না, আবার তাকে এবার বোর্ড পরীক্ষায় বসতে হবে। এইখানে যদি পাস করে তখন তাকে আবার নতুন করে উপাধি দেওয়া হতো। সরাসরি তিনি হয়ে গেলেন শিক্ষক, সেখানকার উপাধ্যায়। 2 রকম উপাধি। তাহলে একটা হচ্ছে কি উপসম্পদা, সেটা 12 বছর শিক্ষা গ্রহণ করার পর যখন বয়স হলো 20, আর উপাধ্যায় কত বছর? এরপরে আরো 10 বছর শিক্ষা গ্রহণ করার পর যখন বয়স হলো 30, তখন তাকে ডিগ্রিটা দেওয়া হলো উপাধ্যায়। উপসম্প্রদায় এবং উপাধ্যায়
এই ডিগ্রি বা উপাধি দেওয়ার প্রবণতা ছিল। এই গেল বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।